আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প স্বপ্ন। গল্পটি তাহলে শুরু করি। যেদিন সুমি বুঝতে পারল জীবনের প্রথম গর্ভধারণ করতে চলেছে ও, প্রত্যাশিতভাবেই ওর তখন কি আনন্দ। আর সেই আনন্দের মাত্রা এতটাই বেশি ছিল, সেদিন গ্রামের সব কটা বাড়িতে গিয়ে নির্দিষ্ট একটা দিনে খাওয়ার জন্যও নেমন্তন্নও করে আসলো। এবং সেটা ও করল স্বামীর সাথে আলাপ আলোচনা না করেই। আসলে সুমি খুবই প্রাণোচ্ছল এক মহিলা। ওর নিজের একটা নাচের গোষ্ঠীও আছে। বেশিরভাগ সময় সেই চর্চার মধ্যেই ও মশগুল হয়ে থাকে। গানের তালে তালে নাচ করা থেকে শুরু করে বিভিন্ন রকমের মজা করা, পার্টি দেওয়া, এরকম কর্মব্যস্ততার মধ্যে দিয়েই কেটে যায় ওর দিনগুলো। আর বিধাতাও এমন একটা জায়গায় ওকে জন্মগ্রহণের সুযোগ করে দিয়েছে, যেখানে আবার মহিলাদেরই বেশি প্রাধান্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলে পাহাড় বেষ্টিত ছোট্ট একটা রাজ্য, যার নাম অরুণাচল প্রদেশ। মাতৃতান্ত্রিক এই রাজ্যটা যেন সুমির মতো মেয়েদের পক্ষে একেবারে আদর্শ একটা জায়গা, যেখানে মাতৃদেবীই হলো সমস্ত কিছুর মূলে। সমস্ত শক্তির উৎস যে সূর্য, সেই সূর্য এখানে পূজিত হন সর্বশক্তিমান এক দেবী রূপে, আর চাঁদ দেবরূপে। অপরদিকে প্রবল প্রতাপশালী অগ্নি যখন কল্পিত হন এক মহিলা হিসেবে, ভস্যকে তখন ভাবা হয় এক পুরুষ রূপে। তা এরকম একটা পরিবেশে বড় হয়ে সুমি যে একটু অন্য রকমেরই হবে, মানে ভারতের অন্যান্য জায়গার মেয়েদের থেকে যে একটু স্বতন্ত্র মানসিকতার হবে, তা বলাই বাহুল্য। সদা হাস্যময়ী এহেন সুমিকে একদিন বিষণ্ণ অবস্থায় দেখতে পেয়ে ওর স্বামী মুকুট জিজ্ঞেস করল, কি হয়েছে গো সুমি তোমার? এরকম মনমরা হয়ে বসে আছো, শরীর খারাপ নাকি? উত্তর দিচ্ছে না দেখে মুকুট আরও একবার সুমিকে জিজ্ঞেস করল, আর তখনই ও কান্নায় ভেঙে পড়ল। জীবনের প্রথম সন্তান ধারণের সম্ভাবনাটার এইভাবে বিনষ্ট হয়ে যাওয়ার কষ্টটা ওরা স্বামী স্ত্রী কিছুতেই যেন ভুলতে পারছিল না। এটা বলার অপেক্ষা রাখে না যে শিশু বৎসল সুমির পক্ষে এই শোকটা ছিল এক অসহনীয় মাত্রায়। তাই বেশ কিছুদিন সময় লেগেছিল সুমির এই যন্ত্রণাটা সামলে উঠতে। তবে ও এমন একটি মেয়ে যে কোনো সময়ই স্বপ্নকে মরতে দেয় না, তাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে। মানসিক দৃঢ়তা ওর এতটাই প্রবল, সত্যি কয়েক মাস পরে ওর মধ্যে আবার সেই সন্তান ধারণের সম্ভাবনা তৈরি হলো। এবার ও এতটাই সতর্ক ও সাবধানী থাকার চেষ্টায় থাকছিল, যাতে এটা ভাবার অবকাশ ওর হয়েছিল যে বিয়ের আগে থেকে যে স্বপ্ন ও লালন করে আসছিল, বাস্তবায়নের পথে তারই যাত্রা যেন এবার শুরু হলো। মুকুটকে যেদিন জানালো, শুনছো, আমি না আবার বীজ ধারণ করেছি, সাথে সাথে ওর স্বামীর চোখে মুখে যেন একটা তৃপ্তির ঢেউ খেলে গেল। ঈশ্বরকে প্রণাম জানিয়ে সুমিকে শুধু এটুকুই ও বলল, ভগবান আমাদের পাশে আছেন, খুব সাবধানে থেকো। এখন সুমির মানসিক উদ্দীপনাটা আগের থেকে যেন বহু গুণ বেশি। দেখতে দেখতে 4 মাসও অতিক্রান্ত। এখন শারীরিক কসরত ও একদমই করে না ঠিকই, কিন্তু মানসিকভাবে ও দারুণ তৃপ্ত, এবং সেটা ওর কথাবার্তায় এবং মুখের হাসিতে সবসময়ই যেন ফুটে ওঠে। এখন ও নাচের পরিবর্তে শুধু গানটা নিয়েই মেতে থাকে। একদিন রাতে বিছানায় শুয়ে শুয়েই মুকুটকে কাছে ডেকে নিয়ে সুমি বলতে লাগলো, জানো তো, শিশুরা আমার এত প্রিয়, তোমাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, তা তো খুবই স্বাভাবিক। পৃথিবীতে শিশু আর প্রকৃতিকে কে না ভালোবাসে? না, সেটা তো তুমি ঠিকই বলেছ, এ আর এমন নতুন কি। কিন্তু আমার না। কি হলো, বলতে বলতে থেমে গেলে যে? না, আমার ভালো লাগাটা না একটু অন্য ধরনের। কেমন কেমন? খুব আগ্রহ নিয়ে মুকুট জিজ্ঞেস করল। কিছুক্ষণ চুপ থাকার পর সুমি বলল, বলবো? হাসবে না তো? আশ্চর্য তো, তোমার কথাটাই তো এখনো আমি শুনতে পেলাম না। না শুনে কি করে আমি তোমায় বলবো যে আমি এইভাবে রিয়্যাক্ট করব?
এই কথা শুনে সুমি মনে মনে হাসতে লাগলো। তারপর সলজ্জভাবে বলল, বলবো? হ্যাঁ, আমি তো তোমাকে বলতেই বলছি, বলো না, আমি শুনি। আমার না খুব ইচ্ছে, মানে এই ইচ্ছেটা অবশ্য আমার বহুদিনের, আমি যেন 10-10টা সন্তানের জননী হতে পারি। সুমির এই স্বপ্নের কথা শুনে মুকুট তো স্বাভাবিকভাবেই খুব অবাক হয়ে গেল। বলল, দেখো, এই চাওয়াটার মধ্য দিয়ে একটা জিনিস অন্তত বোঝা যায় যে কতখানি শিশুপ্রেমী তুমি। খুবই ভালো তোমার এই স্বপ্নটা, কিন্তু আজকের দিনে তোমাকে তো বাস্তবটাকেও ভাবতে হবে, মানে বাস্তবের সমস্যা ইত্যাদি। তাদের খাওয়া পড়া, শিক্ষা, স্বাস্থ্য, আর্থিক সামর্থ্য, এই সব কিছু। আর সবচেয়ে বড় কথা হলো, তোমার শরীরও কি এই ধকল নিতে পারবে? হ্যাঁ, আলবৎ পারবে। আমি চাই আমি সেই সন্তানদের নিজের মনের মতো করে মানুষ করব। আমার এই শিল্পচর্চার সাথে তাদের যুক্ত করব। আর আমাদের যা জমি জায়গা আছে তাতে আমার মনে হয় আর্থিকভাবে কোনো অসুবিধাই হবে না। কেন, আগের দিনে এক একটা মা কি 10-12 জন সন্তানের জন্ম দিতেন না? তারা কি সব অমানুষ হয়েছে নাকি? সব মায়েরা ইহলোক ত্যাগ করেছেন। তোমার সাথে তর্ক করে পারবো না বাবা। যাকগে, আগে তো তোমার প্রথম জন্মদানটা সফল হোক, তারপর না হয় ভাবা যাবে। ভাবা যাবে মানে ভাবতেই হবে। আমার এই আবদারটা তোমায় রাখতেই হবে। এই কথোপকথনের পর 48 ঘন্টাও পেরোয়নি। এরই মধ্যে মনে হলো যেন আবার একটা অঘটন ঘটতে চলেছে। কথায় বলে না, মানুষ চায় এক, হয় আরেক। ঈশ্বর যে ওর উপর এত নির্দয় হতে পারেন সুমিতা কল্পনাও করতে পারছে না। এর কোনো ব্যাখ্যাও খুঁজে পাচ্ছে না ও। ওরা দুজনে মিলে সেই দিনই ডাক্তারের কাছে গেল। ডাক্তার সুমিকে বললেন, আপনার আবার মিসক্যারেজ হয়ে গিয়েছে, এই নিয়ে বোধহয় দ্বিতীয়বার। আপনার কিন্তু এই 35 বছর বয়সে আর ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না। এরপরেও যদি চেষ্টা করেন তবে সন্তানের সাথে সাথে আপনারও জীবন সংশয় হতে পারে। ব্যর্থ মনোরথ হয়ে অগত্যা বাড়ি ফিরে আসলো ওরা। এই ঘটনায় সুমি এতটাই বিমর্ষ হয়ে পড়ল, মাসখানেক কোনো লোকজনের সাথেই ও আর কথাবার্তা বলতো না, নিজেকে আলাদা করে রাখত। ভগবানের প্রতি রুষ্ট হয়ে দিন রাতই ঘরের মধ্যে আনমনা হয়ে বসে থাকত আর নিজের কপালকে দুষত। একদিন বিকেলবেলায় ঘর থেকে ও শুনতে পেল পাশের বাড়ি থেকে একটা বাচ্চা ছেলের কান্নার আওয়াজ। ও আর ঘরে বসে থাকতে পারল না। বাইরে বেরিয়ে এসে দেখল বছর আষ্টেকের পেমাকে ওর সৎমা ধরে মারছে আর ও গলা ফাটিয়ে চিৎকার করছে। সুমি তৎক্ষণাৎ ছেলেটাকে সরিয়ে নিয়ে নিজের ঘরে নিয়ে আসলো আর ওর মাকে বলে দিল পেমা রাতের খাবার টাবার খেয়ে তবেই ওর ঘরে যাবে। কিন্তু সুমির আদরের প্রভাবে পেমা যে শুধু ওই রাতটুকুই ওর কাছে থাকলো তা নয়, মাসের পর মাস কাটিয়ে দিল ওর সাহচর্যে, ওর আতিথেয়তায়। পেমা আর কিছুতেই ওর নিজের ঘরে যেতে চাইল না এবং ক্রমেই ও সুমির পরিবারের একজন হয়ে উঠল। সুমির মনটা একটু একটু করে ভালোর দিকেই যাচ্ছে। নিজের হতাশাটাও এখন অনেকটাই কাটিয়ে উঠেছে। আর ওর এই বদান্যতার কথা যখন আস্তে আস্তে আশপাশের গ্রামেও রটে গেল, এমনই এক সময়ে ও জানতে পারল পাশেরই একটা গ্রামে পেমারই মতো আর একটা অত্যাচারিত বালকের কথা। সুমি আর দেরি করল না, তক্ষুনি চলে গেল সেই ছেলেটাকে উদ্ধারের ব্রতে। যথারীতি তাকেও আশ্রয় দিল ওর কোলে এবং সেই কিরণেও ওর কাছে থাকতে শুরু করলো পালিত পুত্রের মতো। নিজের গর্ভজাত সন্তানের বাসনা থেকে বিমুখ হয়ে এই পালিত পুত্রদের নিয়ে সুমি ও মুকুটের দিনগুলো ভালোই কাটতে লাগলো। কালক্রমে এরকম আরও অনেক অবহেলিত শিশুর ভার নিল সুমি এবং তার এই মহানুভবতায় মুগ্ধ হয়ে গ্রামের লোকেরাই একদিন উদ্যোগী হয়ে একটা বড় ঘরের মতো তৈরি করে দিল, যেখানে থাকা পড়ার সাথে সাথে স্কুলের কাজটাও মোটামুটি চালানো যায়। 9-10 বছর বাদে একটা সময়ে এইরকম শিশুর সংখ্যাটা একসাথে গিয়ে দাঁড়ালো 100-তে। তখন নিজের পক্ষে পুরো কাজটা করে ওঠা সম্ভবপর নয় বলে কিছু শিক্ষক শিক্ষিকাও সুমি নিয়োগ করল, একেবারে নিজের খরচেই।
এইসব ছেলেমেয়েরা লেখাপড়া গান বাজনা শিখে একসময় যখন মাধ্যমিক পরীক্ষাটা পাশ করে তখন এদের মধ্যে কেউ কেউ কাজের খোঁজে শহরে পাড়ি দেয়, কেউ বা আবার ফিরে যায় নিজের ঘরে। এরপর আরও অনেক বছর কেটে গেছে। সুমি এখন মধ্য 50-এর প্রৌঢ়া। একদিন যখন সব বাচ্চারা মিলে গাইছে গিভ মি সাম সানশাইন, সেই সময় বছর 19-এর এক তরুণী সুমির সাথে দেখা করতে এলো। তাকে প্রণাম নিবেদন করে মেয়েটি বলল, আন্টি, আমাকে আশীর্বাদ করুন। আজ আপনার জন্যই সম্ভব হয়েছে আমার এই জায়গায় পৌঁছানো। আমি মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি। মেয়েটিকে জড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ ধরে আদর করতে লাগলো সুমি। তারপর চোখ মুছতে মুছতে অস্ফুটে উচ্চারণ করল, আমাকে দিয়ে ঈশ্বরের আরও বড় কিছু করার পরিকল্পনা ছিল বলেই হয়তো প্রথম বাসনাটা আমার আর পূরণ হলো না। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে গৌতম নারায়ণ দেব, পাঠে জয়তী। ধন্যবাদ।